তাহলে আমরা লাস্ট দিন পড়েছিলাম টেস্টিসের ডেভেলপমেন্ট আর লোকেশন বা তার সম্বন্ধে মেল হিউম্যান বডিতে তার ডিটেলস। আজকে পড়বো মেল হিউম্যান বডিতে স্পার্মে প্রোডাকশনের প্রসেস। হাউ ক্যান উই ডিফাইন spermatogenesis? Nothing. Simply, it is the process of formation of sperm from its precursor cells within seminiferous tubules of the testis. This is the simplified definition of spermatogenesis. লাস্ট দিন আমরা একটা ছবি এঁকেছিলাম, মনে আছে? খানিকটা এরকম একটা ক্রস সেকশন এঁকেছিলাম। টেস্টিকিউলার লোবিউলস এর যদি ক্রস সেকশন করি তাহলে এই ধরনের একটা ক্রস সেকশন তৈরি হয়েছিল, যার ভেতরে এরকম লুমেন দেখিয়েছিলাম, কয়েকটা সার্টোলি সেলস দেখিয়েছিলাম, পিরামিডাল সেলস। মনে পড়ছে না? এরকম একটা সেলস স্ট্রাকচার এঁকেছিলাম না? কতগুলো মাল্টি লেয়ার্ড এখানে সেল দেওয়া ছিল, অনেকগুলো চারিদিকে। লাস্ট দিন আঁকানো আমার যে লাস্ট ছবিটা, ওই ছবিটা দিয়ে শুরু করি। ওখানে যেটুকু ডিটেলস দিয়েছিলাম এখনই এই ছবিতে সেটা পুট করছি না, তাহলে অনেকটা টাইম লাগবে। ধরে নিই আমরা এর একটা অংশ দেখবো, ধরো এই অংশটুকুকে একটু এনলার্জ ভিউতে দেখবো, কি কি জিনিস পাবো, এর মধ্যে কোন কোন সেকশন আমরা পেতে পারি। আমি এই ছবিটাকে এই পাশে না এঁকে নিচে আঁকি, যেমন এই জায়গায় নিয়ে এলাম, পাশে আঁকবো, এখানটা দেখি, শুধু এই পোর্শনটুকু আঁকি, জাস্ট একটু বড় করে আঁকি। ধরো এইটুকু জায়গায় সার্টোলি সেলস আছে। এটা একটা সেমিনিফেরাস টিউবিউলস কে এনলার্জ ভিউতে আমরা দেখছি। এই যে এন্টায়ার একটা টিউবিউলের ক্রস সেকশন দেখতে পাচ্ছি, এই টিউবিউলের ক্রস সেকশনটার একদম বাইরের দিকে লাইনিংটা হলো এপিথেলিয়াল সেলস, যেরকমটা নরমাল সমস্ত অর্গানিক থাকে, ঠিক না? এই এপিথেলিয়াল সেলস আর এপিথেলিয়াল সেলস থাকা মানেই তার বেসমেন্ট মেমব্রেন লাগে, আমরা জানি। জেনারেলি এগুলো সিঙ্গেল অর ভেরি ফিউ সেলড লাইনিংস, তার বাইরে বেসাল ল্যামিনা বা বেসমেন্ট মেমব্রেন কিন্তু থাকে। এটা বাইরে দিয়ে পাতলা করে রয়েছে। এখানে মাল্টি লেয়ারস গুলো আমরা আঁকছি না, এখানে আঁকছি। তাহলে আমরা ক্রস সেকশনের দুটো পার্ট আঁকলাম। এই একটু মোটা পার্টটাকে আমরা বলছি এপিডার্মিস or epithelial layer. Epithelial layer of what? Of seminiferous tubules. Epithelial layer, and this red lining is basal lamina or basement membrane lamina. ভেতরে ঢুকি। আগের দিনের লাস্ট ছবিটা দেখো, কতগুলো ব্লু, গ্রিন, ব্ল্যাক দিয়ে কতগুলো লেয়ার সেল এঁকেছিলাম, মনে পড়ছে? সেইটা এইটাতে আঁকি। ওই ছবিটার মতো তো অত আঁকবো না এখন। চলো, ফার্স্ট লাইনিং এপিথেলিয়াল লেয়ারের ভেতরেই আমরা যে লাইনিংটা আছি সেটা আমি এই ক্ষেত্রে ব্ল্যাক দিয়ে আঁকলাম। তারপরে ধরো সেকেন্ড লাইনিং আমি গ্রিন দিয়ে আঁকছি। গ্রিন ভিজিবল হচ্ছে কিনা একটু বলো। এগুলো সবই সিঙ্গেল সেল, তো it will possess its own nucleus. First layer of cells. এই লেয়ার গুলো যে সবসময় একটা একটা করেই লেয়ার থাকে তা কিন্তু নয়, কোথাও কোথাও দুটো তিনটে লেয়ার মোটা হয়, কিন্তু আমরা এখানে বোঝানোর সুবিধার জন্য আর এই লেয়ার গুলোকে আমরা আলাদা আলাদা নাম দেবো বলে একটা একটা সেল দ্বারা একটা লেয়ার কে বোঝাচ্ছি। এই জায়গায় যখন অনেকটা বাইরে বেরিয়ে এসেছি, এই জায়গাটাতে আমরা একটা অদ্ভুত টাইপের সেল আঁকি, একটু পানের মতো লাভ শেপের, এরকম একটু পিকিউলিয়ার দেখতে কয়েকটা সেল আঁকলাম, আর তারপর একটা ছোট ছোট টেল এঁকে দিলাম, ছোট ছোট। ওকে, এটুকু করো। এই নিচে যে ভিউটা আঁকছো, যেটা এর একটা পোর্শনকে এনলার্জ করছো, এটা কিন্তু একটু বড় করে, এটা যেন কারোর খুব ফুটি না হয়ে যায়। এই যে কটা সেল লাইনিং আঁকলাম, এই সেল লাইনিং গুলো আমি নাম্বার দেবো, নাম এখানে লিখবো না। কি কি নাম্বার দিই, কোথায় বা দিই? আচ্ছা, এখানে দিই। এই ব্ল্যাকটাকে আমি লিখলাম নাম্বার 1। তোমরা নাম্বারিং করবে না, তোমরা কেউ নাম্বার পুট করো না, তোমরা প্রত্যেকে এখানে নাম লিখবে। একটু পরে আমি বলে দিচ্ছি। দিস গ্রিন ওয়ান is being represented as number 2. Next, blue one, number 3, and this heart-shaped unique structure will be referred as number 4, or will be represented by number 4. Later, we haven't yet completed this diagram. Still, we need to add some more things with these things. We all know that this pyramidal structure is nothing but the Sertoli cells.
Imagine this is a complete pyramidal structure of Sertoli cells and it also possesses its own nucleus. Remember, this is a single cell, Sertoli cells. Okay, it's a quite larger in shape and size in respect of other linings of the seminiferous tubules. Correct? এই যে সার্টলি সেলসটা আঁকলাম, আমরা এই লাইনিংটাকে আরেকটু নিচের দিকে কাট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে লাস্ট সেলটা যেটা এগেইন নাম্বার 4 দ্বারা রিপ্রেজেন্ট করেছি, এই লাস্ট সেলটা খুলে গিয়ে বা এই লাইনিং থেকে সেপারেট হয়ে গিয়ে লাস্ট টাইম এর গায়ে এসে অ্যাটাচ হয়। জানো এটা কি কালি দিয়ে আঁকলে ভালো হবে? ব্লু দিয়ে আঁকতে হবে। দেখো কিভাবে অ্যাটাচ হয়, তো বোল্ড করে আঁকো। হ্যাঁ, এক্ষেত্রে এটা যে হেড পোর্শনটা হবে এটাকে একটু বোল্ড আপ, খুব বড় মোটা করো না, তাহলে কিন্তু ধরাতে পারবো না, কিন্তু টেইল পোর্শনটাকে অনেকটা লম্বা করো, এটাই কিন্তু স্পার্ম। এবার আমরা জেনে নিই এই ডিফারেন্ট লাইনিংস গুলো কোনটা কি। এটাকে আমরা নাম্বারিং করলাম, এই যে যেটা সার্টরি সেলস এর মাথায় অ্যাটাচ আছে এটাকে নাম্বারিং করলাম নাম্বার 5 হিসেবে। কারেক্ট? তাহলে আমরা কি কি লাইনিং পেলাম? এপিথেলিয়াল লেয়ার, বেসমেন্ট মেমব্রেন বা বেসাল ল্যামিনা, এগুলো তো পেয়ে গেছি। এছাড়া এই যত সেমিনিফেরাস টিউবিউলস এর এক্সটার্নাল পেরিফেরি থেকে লুমেনের দিকে যত যাচ্ছি তত এই লাইনিংস গুলোকে পরপর পাবো, ফ্রম এক্সটেরিয়র টু দ্য ইন্টেরিয়র। আর এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা, দিস ইজ লুমেন। এটা যদি কোথাও লেখা না থাকে অতীতে, কোথাও পয়েন্টিং করে এটা লিখে রাখো, দিস ইজ লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল। হাউ ক্যান উই ডিফাইন লুমেন? In case of biology, lumen is nothing but internal hollow cavity passing through any pipe or tubules. তাকেই লুমেন বলে। এই লুমেন আমাদের ইন্টেস্টাইনেও থাকে, ঠিক কি না? যে কোনো টিউবিউলস বা টিউবের মাঝে হলো ফাঁকা জায়গা। এই লাইনিংস গুলো এবার নাম্বারিং গুলো তোমরা লিখবে। নাম্বার 1, স্পারম্যাটোগোনিয়াল সেলস। স্পারম্যাটোগোনিয়াল সেলস স্পেলিং যদি অসুবিধা হয় বই দেখো। Spermatogonial cells, তার পাশে ব্র্যাকেটে লিখো 2L, that means it is of diploid nature, 2L হচ্ছে নাম্বার 1 লেখা। নাম্বার 2, এই গ্রিন দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করেছি লেখো প্রাইমারি স্পারম্যাটোসাইট, within bracket 2N again, প্রাইমারি স্পারম্যাটোসাইট 2N। নেক্সট, সবুজের পরে যে ব্লু লাইনিং সেলটা দেখিয়েছি নাম্বার 3, এটা লেখো সেকেন্ডারি স্পারম্যাটোসাইট, within bracket this time it will be N। এবার এখানে অ্যাপ্লয়েড হবে। নেক্সট নাম্বার 4, স্পারমাটিডস, স্পেলিং দেখে নাও বইতে, স্পারমাটিডস। এন্ড নাম্বার 5, স্পারম্যাটোজোয়া। দিস ইজ sperm, mature sperm cell. Initially, after being converted from the spermatid to the spermatozoa, they will remain attached with the head of the Sertoli cells for few days to get more nourishment for few more days, and after getting proper nourishment it will become completely mature, its motility will be regained and it will get released from the head of the Sertoli cells and released through the lumen as well, then it will follow that track. আচ্ছা, তাহলে 1 2 3 4 5 এগুলো সবকটা লেখা হয়ে গেল। এবার এই জিনিসটাকে যদি আমরা একটা বড় চার্ট বানাই, চলো সেই সেলগুলোরই নাম নেব যেগুলো স্পার্মের ফাইনাল প্রোডাকশনে স্টেপ ওয়াইজ আসে। স্পার্মের প্রোডাকশন ফার্স্ট শুরু হয় স্পারম্যাটোগোনিয়াল সেলস থেকে। স্পারম্যাটোগোনিয়াল সেলসকে জার্মিনাল এপিথেলিয়াল লাইনিং এর সেলও বলা হয়। কেমন? জার্মিনাল এপিথেলিয়াল লাইনিং এর সেল কেন বলা হয়? কারণ এপিথেলিয়াল লেয়ারের একদম অ্যাডজাসেন্ট ভিসিনিটিতেই থাকে জার্ম লেয়ার। জার্ম মানে যারা গ্যামেট সেলগুলো তৈরি করার ক্ষমতা রাখে, তাকে জার্মিনাল এপিথেলিয়াম বলে। এই ধরনের এপিথেলিয়াল লাইনিং এ একদম ধার দিয়ে দিয়েই থাকে কিন্তু স্পারম্যাটোগোনিয়া। ছেলেরা যখন জন্মায় স্পারম্যাটোগোনিয়াল সেল নিয়েই জন্মায়, আর কোন সেল তার কিন্তু শরীরে বা টেস্টিসে থাকে। তো we will start our journey with this particular cell, spermatogonial cell. Spermatogonia ব্র্যাকেটে লিখো 2L। চলো আমরা এবার একটা চার্ট বানাবো। আশেপাশে কোথায় জায়গা আছে সেটা দেখো, দিয়ে এটা বানাও। স্পারম্যাটোগোনিয়াল সেল
will continue mitosis division for several years until the boy reach the puberty or near the puberty or adolescence period. The mitosis এর মাধ্যমে কিন্তু নিজের নাম্বার বাড়াতে পারে। ধরো জন্মের সময় আমার টেস্টিসিস দিয়ে 100টা স্পার্মেটোগোনিয়াল সেল নিয়ে আমি জন্মে থাকি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্পার্মেটোগোনিয়াল সেল তৈরি করতে থাকবে কতদিন? আপ টু 12 to 14 ইয়ার্স। আমরা আগের দিন দেখেছিলাম ছেলেদের পিউবার্টি এজ কত থাকে, ওই অবধি কিন্তু মাইটোসিস চলবে। কার? কেবলমাত্র এইটা, আর কোনো কিছু নেই এখন। তারপরে যেই মুহূর্তে পিকচারে টেস্টোস্টেরন ঢোকা শুরু হবে তখনই ঘটনাগুলো পাল্টাবে, কিছু ডিফারেন্সিয়েশন হবে। এই স্পার্মেটোগোনিয়াল সেলগুলো ডিফারেন্সিয়েটেড হবে দুটো গ্রুপে। একটা হলো স্পার্মেটোগোনিয়া এ বা 1 বলা হয়, স্পার্মেটোগোনিয়া এ and spermatogonia B. Spermatogonia B type of cell. What is the difference between these two clusters? Among these two types, Spermatogonia A cell will continue its mitosis and will known to produce more and more spermatogonial germ layers. সব সেল এট এ টাইম ডিফারেন্সিয়েশন হয়ে সবাই যদি স্পার্মেটোগোনিয়া একেবারে অংশগ্রহণ করে, তাহলে ধরে নিলাম আমার 1 কোটি যদি স্পার্মেটোগোনিয়াল সেল থাকে, তাহলে তো এট এ টাইম স্পার্মে তৈরি হয়ে যাবে, তা হয় না। একটা মেইন ক্লাস্টার থাকে স্পার্মেটোগোনিয়া এ বলে, যেটা বাল্ক অফ দ্য সেল তার মাইটোসিস কন্টিনিউ করে, তার অটো রিজেনারেশনটাকে চালিয়ে নিয়ে যায়। এটা এতক্ষণ 12-14 বছর অবধি এই স্পার্মেটোগোনিয়া সেলগুলো করছে। আর তার মধ্যে থেকে আউট অফ দিস হোল ফ্যামিলি কিছু সেলকে ওরা র্যান্ডমলি পিক করে, মানে এটা কিভাবে সিলেক্ট হবে ওরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই, জাস্ট র্যান্ডমলি এটা সিলেক্ট হয় এবং সেগুলো ডিফারেন্সিয়েশন হয়ে স্পার্মেটোগোনিয়া বি করে। যে সেলটা বি সেলে পরিণত হয় সেই সেলটা কিন্তু আর পুনরায় মাইটোসিস করে এই ধরনের ক্লাস্টার তৈরি করতে পারবে। এর ফেট ডেস্টাইন হয়ে গেল। এদের মধ্যে কিছু মলিকিউলার লেভেলে ডিফারেন্স থাকে, এই লেভেলে বাইরে থেকে দেখে কিছু ডিফারেন্স বোঝা যায় না, কিন্তু এর ভবিষ্যতে এবার কেবলমাত্র ম্যাচিওর স্পার্ম তৈরিতে কাজে লাগবে। এ কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাচিওর স্পার্ম তৈরি করবে, এই মাইটোসিসটাকে চালিয়ে নিয়ে যাবে, নিজের সংখ্যাটাকে বাড়িয়ে নিয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা হয় বলে প্রায় 60-70 বছর অব্দি ছেলেদের কিন্তু স্পার্ম তৈরি করার ক্ষমতা থাকে, যেটা মেয়েদের হয় না। মেয়েদের মেনোপজ হয়ে গেলে অ্যারাউন্ড 45 or 50 ইয়ার্স অফ এজ, তারপর কিন্তু আর ওভাম প্রোডাকশন বা প্রেগন্যান্সি হওয়ার চান্সটা হারিয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে কিন্তু স্পার্ম তৈরি হয়, তার মূল সিক্রেটটা হলো এই জায়গা, তাদের জার্মিনাল এপিথেলিয়ামে স্পার্মের প্রিকারসর সেলগুলো, স্পার্মেটোগোনিয়াল সেলস আর দ্য প্রিকারসর সেলস অফ স্পার্ম, এই কলোনিটা বরাবর রিজেনারেট করে করে নিজের নাম্বার বাড়াতেই 50 বছর 60 বছর বয়সেও এই ধরনের সেল থাকবে কিছু, যেটা থেকে ম্যাচিওর স্পার্ম তৈরি হওয়ার সুযোগ থাকে। এবার কি হবে বলতো, স্পার্মেটোগোনিয়াল বিটা কেবল ডিফারেন্সিয়েশন প্রথমে তৈরি করবে। চলো লেখো প্রাইমারি স্পার্মাটোসাইট, সরি, from spermatogonial B it will produce primary spermatocytes. It will be diploid in nature. Both spermatogonia B and A are also diploid in nature. Then from primary spermatocyte they will produce secondary spermatocyte, and here the fast meiosis division takes place. Secondary spermatocytes will be haploid in nature. Here we will observe meiosis 1. দেখো বুঝলে কিনা? যদি প্রশ্ন আসে আমাদের শরীরে এক্সাক্ট রিডাকশনাল ডিভিশন কোথায় হয়, কখন হয়, শরীরের সব জায়গায় কিন্তু মিয়োসিস কখনো হয়, তোমার মাথা, লিভার, কিডনি কোনোদিন হবে না ওখানে। Reductional division takes place in case of human male, in case of a man or boy, it will take place within his universe tubules and when during the conversion of secondary spermatocyte from primary spermatocyte. এই সময়ই কিন্তু রিডাকশন ডিভিশন হয়। 46 will reduce to 23, সেট কমে গেল। তারপর কি হবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট আবার রিডিউস ডিভিশন দেখাবে,
মিওসিস 2 তে তো ইকুয়েশনাল ডিভিশন হয়, ইট উইল প্রডিউস স্পামাটিডস। স্পামাটিডস এই ছবিগুলো কিন্তু একটু আগে এখানেও দেখিয়েছিলাম, ঠিক কি না? এই লাইনিংস গুলোতে এগুলো লেখা ছিল তো, মনে রেখো কোনটা দেখছো। ইট উইল বি অলসো হ্যাপ্লয়েড ইন নেচার এন্ড হিয়ার মিওসিস 2 উইল টেক প্লেস। মিওসিস 2 দেখো কিভাবে আমরা এগিয়ে চলেছি। মিওসিস আমাদের টেস্টিসে হয়, মেয়েদের ক্ষেত্রে ওভারিতে হয়, আর শরীরে কোথাও হয় না। আর কখন হয় এইটা সেই স্পেসিফিক টাইম, ডিউরিং দ্য কনভার্সন অফ প্রাইমারি স্পার্মাটোসাইট টু সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই সময় কিন্তু রিডাকশন ডিভিশনটা। নাও রিডিং, না this is not mature sperm, will not be able to fertilize any ovum। তাহলে এরপর কি চেঞ্জ হয়? যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখছি, এই যে এই স্ট্রাকচারটা নাম্বার 4 দিয়ে দেখিয়েছিলাম ওই ছবি, এর কিছু ম্যাচুরেশন ইয়েট বাকি থাকে। এটা তখনো স্পার্মেটোজোয়া হয়, দ্যাট ইজ ম্যাচিওর স্পার্ম, তখনো হয়। কি কি ডিভিশন বা কি কি চেঞ্জেস আসে জানো? তার নিউক্লিয়াসে চেঞ্জেস আসে, তার ক্রোমোজোম কনডেনসেশন হয়, তার টেল অনেক বড় হয়, তার মিডল পিস আমরা স্পার্মের পরে ম্যাচিওর স্পার্মের ছবি দেখবো, ম্যাচিওর ওভামের ছবি দেখবো, বইতে আছে। তার মিডল পিসে মাইটোকন্ড্রিয়ার প্রচুর স্টোরেজ বাড়তে থাকে, কারণ এই মাইটোকন্ড্রিয়াটা হলো তার ক্ষেত্রে পেট্রোল ডিজেলের কাজ করবে। ও যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের ভেতরে ঢুকবে, এই তার এই টেলটাই কিন্তু ফ্লাজেলের মতো কাজ করে, ওর মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করবে, আর এই ক্ষেত্রে তার ওই টেল হবে তার মাইটোকন্ড্রিয়া। এই সমস্ত চেঞ্জেস গুলো আসে ডিউরিং দ্য কনভার্সন অফ spermatids to spermatozoa, right? Now we are ready with the mature sperm. Spermatozoa. Right. We will define these changes where spermatid get converted into mature spermatozoa as spermiogenesis. Spermiogenesis. So how can you define two terms? Spermatogenesis, here it is given, and how can you define the term spermiogenesis? It is also known as spermateliosis. It is given in my book. Spermateliosis. Spermiogenesis is nothing but a kind of modification or changes that make spermatids unable to get itself converted into spermatozoa. That is the mature sperm. এটা তৈরি হওয়ার পর 2-4 দিন হয়তো এই সার্ডোলি সেলের সাথে অ্যাটাচ থাকে, কিছু নারিশমেন্ট কালেক্ট করবে, ও আরেকটু হেলদি হয়ে নেবে, ব্যাস এটাকে ছেড়ে দিয়ে ওই ট্র্যাকে ঢুকে যাবে, দিয়ে এক্সটার্নাল বডির বাইরে বেরিয়ে যাবে। ঠিক, দ্যাট ইজ। এখানে আমরা প্রত্যেকটা জিনিসের প্লয়েডই লিখে দিয়েছি, স্পার্মাটোজোয়ার প্লয়েডিও ডেফিনেটলি অ্যাপ্লয়েড হবে। নাও ইট ইজ রেডি টু ফার্টিলাইজ এনি ওভাম। So in case of male, a single spermatogonial cell, imagine this is a single cell. How many numbers of mature spermatozoa will be produced from a single spermatogonia cell? Cell type B. Initially, imagine this is the primary spermatocyte. From here, it will produce 2 secondary spermatocytes. These are haploid in nature, and thereafter they will produce further. Cell will produce 2 set of spermatids. They are not yet matured, and finally all of these spermatids will produce matured sperm. Now this is ready to fertilize ovum. Clear? So from a single spermatogonial cell, 4 spermatozoa can be produced. ये बोलो फीमेलेर ক্ষেত্রে এই ফান্ডাটা পুরো আলাদা। এটা ক্লিয়ার হলো, এটা বেসিক। ছেলেদের ক্ষেত্রে কোনো কমপ্লেক্সিটি নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। যার জন্য গাইনোকোলজি বলে একটা ডাক্তারি শাখা আছে, ছেলেদের নিয়ে কিন্তু কোনো কিছু নেই। কারণ মেয়েরা মা এবং মা আমাদের যেহেতু ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, তার শরীরের ভেতর বেবি ডেভেলপ হয়, তার প্রসেস সবই কমপ্লেক্স, ফাইনলি রেগুলেটেড। সেগুলো আমরা জানবো। 2-3টে জিনিস এখানে জেনে নিলাম। আরেকটা
চারটে জিনিস না করলে আমরা মুভ করতে পারবো। এটা হলো গিয়ে এই প্রসেসে হরমোনের কি রোল, হরমোনাল রেগুলেশন ইন কেস অফ স্পারমেটোজেনেসিস। চলো সেটা আমরা করি। দেখো এই চারটাকে আমি বুঝলাম, পাশে রাখি। হয়তো ডাইরেক্টলি হরমোনাল রেগুলেশনে হেল্প করবে না এই চারটা, বাট আইডিয়াটা আমাদের মাথায় থাকে। আমাদের ক্ষেত্রে ধরো অনসেট অফ পিউবার্টি হচ্ছে, চেঞ্জেসটা তখন ধর একটা বাচ্চার শরীরে স্পারমেটোজেনেসিস রিলেটেড কোনো হরমোনাল চেঞ্জ তার 5-6 বছর 8-9 বছর বয়সে কিচ্ছু হবে না। স্পারমেটোজেনেসিস রিলেটেড হরমোনাল চেঞ্জ যা হবে সব অ্যাডোলেসেন্স পিরিয়ডে হবে। তার আগে তো টেস্টোস্টেরন তৈরি হয় না শরীরে, প্রিকারসার থাকে, টেস্টোস্টেরনের জিন থাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের জিন থাকে ওয়াই ক্রোমোজোম, এটা নিয়ে জন্মাতে হবে, তা নাহলে 12-14 বছর বয়সে গিয়ে টেস্টোস্টেরন তৈরি করতে পারবে না। কিন্তু যদিও খুব লো লেভেলে এমব্রায়োনিক স্তর থেকেই টেস্টোস্টেরন তৈরি হতে থাকে ছেলে, খুব লো লেভেল, কিন্তু সেটা স্পার্ম তৈরি করার জন্য টেস্টিসে কোনো স্টিমুলেশন পাঠাতে পারে। তো ধরো আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডের অনসেটে বা পিউবার্টির সময় আমার মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো থেকে কি কি চেঞ্জেস হবে, কি কি স্টিমুলেশন পাবো বিভিন্ন অর্গান। পিটুইটারি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হাইপোথ্যালামাস, under the influence of hypothalamus, they will known to produce two different hormones. Number one, LH. In case of male, it is also known as ICSH, right? And the other one is FSH, follicle stimulating hormone. Both are categorized as gonadotropins. Thank you. Hypothalamus. হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে। তো হাইপোথ্যালামাস কি সিক্রেট করে আমরা প্রত্যেকেই জানি, জিএনআরএইচ সিক্রেট করে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। সেটা পিটুইটারিকে কন্ট্রোল করে টু রিলিজ দিস টু হরমোনস, দোজ আর নোন অ্যাজ গোনাডোট্রপিনস, রাইট? এই দুটো হরমোন এবার এর ফাংশনাল অর্গান কোথায় বা এর রিসেপ্টর অর্গান, এর রিসেপ্টর অর্গান কোথায় লোকেটেড বলো? LH কার উপর কাজ করে? L stand for Leydig cell. Very good. L stand for Leydig cell. So LH will act on the interstitial cells or Leydig cells within the testis. And FSH, A stand for Sertoli cells. They will act on the Sertoli cell within the LH তাহলে বাইরে কাজ করে, সেমিনিফেরাস টিউবিউলসের ভেতরে ঢোকে, সার্টোলি সেলের ভেতরে ঢুকে গিয়ে এফএসএইচ কাজ করে। দুটোর পার্থক্য বলি। এলএইচ কি কাজ করে? লেডিক সেলকে স্টিমুলেট করে কি করে? এইটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরন প্রডিউস করে। সেমিনিফেরাস টিউবিউলসের বাইরে তৈরি হয়, কিন্তু ঘুরে বেড়ায় না, ঢুকতে হবে সেমিনিফেরাস টিউবিউলসের ভেতরে। So after being produced outside, they will enter inside the seminiferous tubules. এবার এ সার্টোলি সেলের কাছাকাছি আসবে, এইবার এর ভেতরে ঢুকলো। আর সার্টোলি সেল থেকে দুটো জিনিস তৈরি হয়, এটা আমি লিখে নিই আগে। একটার নাম হলো এবিপি, এবিপি নিউজ না, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ছেলেদের হরমোনকে অ্যান্ড্রোজেন বলে, টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনের সাথে বাইন্ড করতে পারে এমন একটা প্রোটিন এবিপি। কে তৈরি করে? সার্টোলি সেল। তার ভেতরে তৈরি করে সেমিনিফেরাস টিউবিউলসের ভেতরে। সো টেস্টোস্টেরন নিড টু বি মুভ ইনসাইড দ্য সেমিনিফেরাস টিউবিউলস টু গেট ইটসেলফ বাইন্ডেড উইথ এবিপি। এটার সাথে বাইন্ড না করলেও আবার কিন্তু স্পারমেটোজেনেসিস প্রসেস শুরু হয়। তাই এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে এবিপির সাথে বাইন্ড করলো এবং it will initiate the process of spermatogenesis. তাহলে কত নতুন জিনিস জানলে দেখো। তোমরা এতদিন জানতে itself testosterone can initiate modification or the starting process of spermatogenesis, but no, here testosterone cannot itself initiate the process of spermatogenesis until and unless it gets itself binded with ABP, androgen binding protein, and full form মনে রেখো
আরেকটা তৈরি করে সার্টোলি সেল, that is also another hormone known as inhibin. Inhibin, the name suggests it will inhibit something. What? Here it will inhibit the secretion of FSH from the pituitary. তো এটা কার উপর কাজ করবে? এ কাজ করবে পিটুইটারির উপর। এর কি কি রোল হবে? এর নেগেটিভ ফিডব্যাক রোল। যদি কখনো দেখে ও সেন্স করে ব্লাডে বেশি হয়ে গেছে এফএসএইচ এর পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ তো স্পাম তৈরি করবে, নিশ্চয়ই একদিনে একেবারে কোটি কোটি করে ফেলবে না, প্রয়োজনীয় স্পাম তৈরি হবে। তো সেই ক্ষেত্রে ও যদি বোঝে না পিটুইটারিকে আমার গোনাডোট্রপিন সিক্রেশন বন্ধ করানো উচিত, মূলত এফএসএইচ রিলেটেড ইনহিবিশনটাকে ও বন্ধ করে বা কন্ট্রোল করে। এই একই রকমের ইনহিবিশন রোল কিন্তু টেস্টোস্টেরনেরও আছে, ডেফিনেটলি। সে কি করে? দু জায়গায় কাজ করতে পারে, এর রোলটা একটু ব্রড স্পেকট্রাম। এক, সে কাজ করতে পারে পিটুইটারির উপর নেগেটিভ ফিডব্যাক, যখন সে সেন্স করবে আমি রক্তে বেশি এসে গেছি বা রক্তে টেস্টোস্টেরন হঠাৎ করে অনেক বেড়ে গেছে, সেটা উচিত নয়। আমরা জানি এন্ডোক্রিনোলজিতে ক্লাস 11 এ পড়েছি, শরীরে হরমোনের ব্যালেন্স খুব ফাইনলি রেগুলেটেড হতে হয়। তো এই দু ক্ষেত্রেই নেগেটিভ ফিডব্যাকও দিতে পারে। হাইপোথ্যালামাসে টেস্টোস্টেরন ফিডব্যাক দেবে টু স্টপ জিএনআরএইচ, তাহলে পুরোটা বন্ধ হয়ে যাবে, তখন এফএসএইচ ও ব্যাকগ্রাউন্ডে বন্ধ হবে। আবার শুধু পিটুইটারিকেও বন্ধ করে টু স্টপ দ্য সিক্রেশন অফ এলএইচ। দিস ইজ দ্য এন্টায়ার সিনারিও অফ হরমোনাল কন্ট্রোল অফ স্পামাটোজেনেসিস। স্পামাটোজেনেসিসের মজাদার গল্প এখানে। এটুকু জানলাম একদম মোটা কথা। স্পামাটোজেনেসিসে বিশেষ করে আমাদের পিউবার্টি টাইমে এই হরমোনাল রোলগুলোর একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখে। টেস্টোস্টেরনের কিন্তু আরেকটা রোল আমরা সেকেন্ডারি সেক্স অর্গান ডেভেলপমেন্টেও দেখি। তো আদার অর্গান ডেভেলপমেন্টেও টেস্টোস্টেরনের একটা রোল থাকে। ছেলেদের ক্ষেত্রে অবভিয়াস, যেমন মাসকুলার বডি অ্যাপিয়ারেন্স, যেমন হার্ডেনিং অফ ভয়েস, বিয়ার্ড মুস্টাচের অ্যাপিয়ারেন্স। যার ক্ষেত্রে ধরো টেস্টোস্টেরন কম হবে, তার কিন্তু তুলনায় বিয়ার্ড মুস্টাচ তুলনায় কম হবে, এগুলো testosterone effect এর উপর। So this is how we completed the topic spermatogenesis.